তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 7-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, ইতিহাসের এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। একের দাগের প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করো। দেখো, 14টি প্রশ্ন রয়েছে, 14 নম্বর রয়েছে। 1 নম্বর, ইমারতের বাংলার স্থাপত্য শিল্পের একটি বৈশিষ্ট্য হলো। অপশন আছে দেখো, কাঠের ব্যবহার, ইটের ব্যবহার, টালির ব্যবহার, পোড়ামাটির ব্যবহার। ইমারতে বাংলার স্থাপত্য শিল্পের যে প্রধান বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে কি ইটের ব্যবহার করত, অর্থাৎ সঠিক অপশন হবে দেখো খ নম্বর, ইটের ব্যবহার। 2 নম্বর, শঙ্করদেব ছিলেন একজন বৈজ্ঞানিক, কৃষ্ণের উপাসক, কবি, ঐতিহাসিক। শঙ্করদেব ছিলেন একজন কৃষ্ণের উপাসক। 3 নম্বর, সুবা কথার অর্থ প্রাচীর, প্রাসাদ, প্রদেশ, সরকার। সুবা কথার অর্থ হলো প্রদেশ। এরপর আসছে 4 নম্বর, রামচরিত কাব্য এর রচিতা হলেন সন্ধ্যাকর নন্দী। 5 নম্বর দেখো, ফতেহ শব্দের অর্থ কি? উত্তর হবে জয়। নেক্সট, চোল শাসনে রাজ্যকে ভাগ করা হতো কয়েকটি, কিসে ভাগ করা হতো? মণ্ডলম এতে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? উত্তর বলবো 1556 খ্রিস্টাব্দে। ইসলামীয় জগতের প্রধান শাসক ছিলেন কে? উত্তর হবে পীর। নেক্সট, 9 নম্বর, চর্যাপথের পুঁথি আবিষ্কৃত হয়। দেখো, কোথায় পাওয়া গেছিল চর্যাপথের পুঁথি? আমাদের উত্তর হবে নেপাল থেকে। 10 নম্বর, বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? উত্তর হবে নরসিংহ বর্মন। তিব্বতে মহাযান বৌদ্ধধর্ম প্রচার করেন কে? উত্তর হবে অতীশ দীপঙ্কর। নেক্সট, টেরাকোঠার কাজ দেখা যায় কোথায়? উত্তর হবে বিষ্ণুপুরে। নেক্সট, গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ কত? তো এটা হবে 5 বছর। শিবাজির রাজ্যাভিষেক হয় কোথায়? উত্তর হবে রায়গড়ে। এরপর আসছে দেখো 1 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 2-এর 1 নম্বর, কোন দেশে প্রথম কাগজ আবিষ্কৃত হয়? উত্তর হবে চীনে। নেক্সট, মোহাম্মদ বিন তুগলক তার দ্বিতীয় রাজধানী কোথায় করেছিলেন? উত্তর হবে দেবগিরিতে। নেক্সট, মনসামঙ্গল কি? দেখো, দেবী মনসাকে ঘিরে লেখা কাব্যকে মনসামঙ্গল বলা হয়। বিজয়নগরের রাজধানী কোথায়? উত্তর হবে হাম্পি। কে এবং কত খ্রিস্টাব্দে 10 সালা ব্যবস্থা চালু করেন? আকবর 1580 খ্রিস্টাব্দে 10 সালা ব্যবস্থা চালু করেন। হোজ বা তালাও কি? উত্তর হবে হোজ বা তালাও হলো জলাধার। ছিল দিল্লি শহরের জল সরবরাহের গুরুত্বপূর্ণ একটি উৎস। দাগ ও হুলির ব্যবস্থা কে চালু করেন? উত্তর শের শাহ। সংবিধান বলতে কি বোঝো? প্রত্যেক দেশ কিভাবে চলবে তার নিয়মকানুন আছে, এই নিয়মকানুনকেই সংবিধান বলা হয়। বিধান শব্দটির মানেই হচ্ছে নিয়ম। ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন? ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর, আর বাবর কথাটির মানে হলো বাঘ। নেক্সট, 10 নম্বর, শিবাজির 8 জন মন্ত্রীকে কি বলা হতো? উত্তর হবে অষ্টপ্রধান। সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ রাখতে শের শাহ কোন ব্যবস্থা চালু করেছিলেন? দেখো, দাগ এবং হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন। ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান কত খ্রিস্টাব্দে? দেখো, 1229 খ্রিস্টাব্দে। ইবন বতুতার লেখা ভ্রমণ বিবরণীর নাম কি? ইবন বতুতার লেখা ভ্রমণ বিবরণীর নাম হলো আল রিহালা। নেক্সট, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন রয়েছে 6টি। 1 নম্বর, কৈবর্ত বিদ্রোহ কি? দেখো, পাল শাসনে একাদশ শতকের দ্বিতীয় ভাগে বাংলায় কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। কৈবর্তরা ছিল সম্ভবত নৌকার মাঝি বা জেলে। সে সময়ে বাংলার উত্তর ভাগে কৈবর্তদের যথেষ্ট প্রভাব ছিল। সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে দেখো কৈবর্ত বিদ্রোহের বিবরণ আছে। পালদের দুর্বলতার সুযোগে তিনি বিদ্রোহ করেন। মহিপাল বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত হন। দিব্যবরেন্দ্র দখল করে নেয় এবং সেখানকার রাজা হয়ে বসেন। নেক্সট, কৈবর্ত বিদ্রোহে 3 জনের নেতার নাম লেখো। উত্তর দেখো দিব্য, রুদ্রক এবং ভীম। পদাবলী সাহিত্য বলতে কি বোঝো? উত্তর দেখো, ভক্তি ধর্মের প্রভাব বাংলা সাহিত্য খুব গভীর। শ্রী চৈতন্য এবং তার বৈষ্ণব ও ভক্তিবাদ নিয়ে অনেক সাহিত্য লেখা হয়। শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে কাব্য লেখার চল ছিল। তার পাশাপাশি ছিল রাধা কৃষ্ণকে নিয়ে পদ কবিতা লেখার ধারা, তাকেই বলা হয় পদাবলী সাহিত্য। নেক্সট, ভারতের সংবিধান কত খ্রিস্টাব্দে গৃহীত হয় এবং কত খ্রিস্টাব্দে কার্যকর হয়? 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে ভারতের গণপরিষদ আনুষ্ঠানিকভাবে ভারতের সংবিধান গৃহীত হয়। তাহলে দেখো, 26শে নভেম্বর 1949 সালে ভারতের গণপরিষদ আনুষ্ঠানিকভাবে ভারতের সংবিধান গৃহীত হয়। এখানে এটি 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়। নেক্সট আছে দেখো, পাল যুগের 2 জন বিখ্যাত শিল্পীর নাম লেখো। আশাপুরশ্রী হরপ্পা এবং কোণার্কের মাধবচন্দ্র দেব। নেক্সট, টিকা লেখো হুন্ডি।
তুর্কি শাসকদের আমলে কাগজের ব্যবহার শুরু হলে সরবরা হুন্ডি নামে এক ধরনের কাগজ চালু করেছিলেন। বণিকরা কোনো এক জায়গায় সরবকে টাকা জমা দিয়ে সেই কাগজ কিনে নিয়ে অন্য জায়গায় তা প্রয়োজন মতো ভাঙিয়ে নিত। এতে বণিকদের এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা নিয়ে যাওয়ার খুব সুবিধা হয়েছিল। নেক্সট, হুমায়ুন নামা কার লেখা এবং এটি কোন ভাষায় রচিত? উত্তর দেখো, গুলবদন বেগমের লেখা হুমায়ুন নামা ফার্সি ভাষায় লেখা একটি বিখ্যাত গ্রন্থ। ইরান থেকে যখন ভারতে ফেরেন সম্রাট হুমায়ুন, তার সঙ্গে আসেন বহু কবি সাহিত্যিক যেমন কাসিম খান মৌজি। ইনি ছিলেন হুমায়ুন এবং আকবরের সভাকবি। নেক্সট, 12 ভূঁইয়া নামে পরিচিত ছিলেন কারা? উত্তর দেখো, প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈশা খান প্রভৃতি। নেক্সট দেখো, চারের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো দেখো, টিকা লেখো। প্রথম প্রশ্ন, দ্বিতীয় পানিপথের যুদ্ধ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1526 খ্রিস্টাব্দে পানিপথের বাবরের সঙ্গে, দেখো 1526 খ্রিস্টাব্দে কী হয়েছিল? পানিপথে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে বাবর তুর্কিদের থেকে শেখা এক ধরনের কৌশল ব্যবহার করেছিল, একে বলা হতো রুমি কৌশল। মুঘলদের ঘোড়াসওয়ার তীরন্দাজ বাহিনী ছিল খুব গুরুত্বপূর্ণ, তাছাড়াও তাদের গোলন্দাজ বাহিনীও ছিল। বাবরের সৈন্য সংখ্যা কিন্তু লোদিদের তুলনায় কম ছিল, কিন্তু বাবর ছিলেন যুদ্ধপটু। যুদ্ধক্ষেত্রে ইব্রাহিম লোদির মৃত্যু হয় এবং দিল্লি ও আগ্রায় মুঘলদের শাসন প্রতিষ্ঠিত হয়। নেক্সট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, খানোয়ার যুদ্ধ। খানোয়ার যুদ্ধ দেখো বলবো উত্তরে 1527 খ্রিস্টাব্দে হয়েছিল। মেওয়ারের রানা সংগ্রাম সিংহ, যাকে রানা সংঘ বলা হতো, রাজপুত্রের নেতৃত্বে দেন। যুদ্ধ শুরু হওয়ার আগে বাবর মুঘল যোদ্ধাদের বলেন এই যুদ্ধ তাদের ধর্মের লড়াই, তারা হলেন ধর্মযোদ্ধা বা গাজী। আসলে এইভাবে তিনি সকলকে জোটবদ্ধ করার চেষ্টা করেছিলেন। আবার উত্তর ভারতের থেকে বাবরকে হটানোর জন্য কয়েকজন মুসলমান শাসকও রাজপুতদের সঙ্গে যোগ দেন। কাজেই এই যুদ্ধ ধর্মীয় যুদ্ধ ছিল না। নেক্সট, তুর্কান ই চিহলগামী বা বন্দে গান ই চিহলগামী বলতে কি বোঝো? উত্তর হবে দেখো, তুর্কান ই চিহলগানি কথার আক্ষরিক মানে হলো 40 জন তুর্কি বা 40টি তুর্কি পরিবার। এরা খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে ক্ষমতাশালী হয়ে উঠেছিল। বন্দে গান ই চিহলগানি কথার মানে হলো 40 জন বান্দা। বান্দা মানে সেবক বা অনুগামী। এই দুটি কথা দিয়েই ইলতুৎমিশের অনুগত যোদ্ধাদের বোঝানো হতো। নামে তুর্কি হলেও এদের সবাই জাতিগতভাবে তুর্কি ছিল না। সংখ্যার দিক থেকেও তারা 40 জনের অনেক বেশি ছিল। এরাই ছিল ত্রয়োদশ শতকে সুলতানি শাসন ব্যবস্থার প্রধান স্তম্ভ। এদের মধ্যে থেকে গিয়াসউদ্দিন বলবান পরে সুলতান হয়েছিলেন। নেক্সট, রাজতন্ত্র কি, স্বায়ত্তশাসন কাকে বলে? দেখো লিখবো, লাস্ট চ্যাপ্টারের প্রশ্ন এটা। সুলতান বাদশাহের শাসন ব্যবস্থাকে বলা হয় রাজতন্ত্র। এখনও কোনো কোনো দেশে রাজা রানী আছেন, যেমন ইংল্যান্ড, জাপান। তবে সেই সব দেশেও গণতান্ত্রিক সরকার আছে। জনগণ সেখানে নিজেরাই সরকার বেছে নেন। ভারতের রাজা রানী নেই, এখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আছেন। স্বায়ত্তশাসন দেখো বলবো, ভারতের জনগণ শুধু শাসক নির্বাচন করেন না, নিজেরাও শাসনে অংশ নেন। সরাসরি শাসনে অংশ নেওয়াকেই বলে স্বায়ত্তশাসন। নেক্সট, সুবা কি, জাপ্তি বলতে কি বোঝো? উত্তর হবে দেখো, সুবা আকবরের তার সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করেছিলেন, প্রত্যেকটি প্রদেশকে বলা হতো সুবা। জাপ্তি মানে হচ্ছে নির্ধারণ। আকবর তার রাজত্বকালে নতুন করে জমি জরিপের করান। জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হতো জাপ্তি। এরপরে দেখো 5 নম্বরের প্রশ্ন রয়েছে 3টা। প্রথম প্রশ্ন, টিকা লেখো। গুরু নানক, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এই বছর পরীক্ষার জন্য। গুরু নানক ছিলেন মধ্যযুগের ভক্তি সাধকদের মধ্যে অন্যতম। কোনো রকম ভেদাভেদ না মেনে সমস্ত মানুষকে তিনি আপন করে নিয়েছিলেন। তার সময়ে চালু হয় লঙ্গরখানা, সেখানে একসঙ্গে সব ধরনের মানুষেরাই খেতে বসত। এটি শিখ গুরুদ্বারে বা ধর্মীয় স্থানে দেখতে পাওয়া যায়। নানক নিজে কোনো ধর্ম প্রতিষ্ঠা করে যাননি, তবে তার দর্শন এবং বাণীর উপর নির্ভর করেই পরবর্তীকালে গড়ে ওঠে শিখ ধর্ম। এই ধর্মে 10 জন গুরুর কথা বলা হয়েছে, যাদের মধ্যে প্রথম ছিলেন গুরু নানক। এদের বাণী লিপিবদ্ধ রয়েছে শিখদের পবিত্র ধর্মগ্রন্থে, তার নাম গুরু গ্রন্থ সাহিব। নেক্সট, শেরশাহ সংস্কারগুলি সম্পর্কে যা জানো লিখো। দেখো উত্তর বলবো, শেরশাহের প্রশাসনিক ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা ও জনহিতকর কাজের সঙ্গে সুলতান আলাউদ্দিন খিলজি ও সম্রাট আকবরের শাসন ব্যবস্থার অনেকটাই মিল ছিল। শাসন পরিচালনা ও রাজস্ব ব্যবস্থার শেরশাহ কিছু সংস্কার করেছিলেন। শেরশাহ কৃষকদের পাট্টা দিতেন। এই পাট্টাতে কৃষকদের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকতো। তার বদলে কৃষক রাজস্ব দেওয়ার কথা কবুল করে কবুলিয়ত নামে অন্য একটি দলিলে রাষ্ট্রকে দিত। যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে শেরশাহ সড়কপথের উন্নতি করেন। তিনি বাংলা সোনারগাঁও থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত একটি সড়ক সংস্কার করেন। রাস্তাটির নাম ছিল সড়কি আজম। এই রোডটি পরবর্তীকালে দেখো গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নামে পরিচিত হয়েছে বা খ্যাত হয়েছে। এছাড়াও আগ্রা থেকে যোধপুর এবং চিত্তোর পর্যন্ত একটি সড়ক তৈরি করেন। লাহোর থেকে মুলতান পর্যন্ত আরও একটি রাস্তা তৈরি করা হয়।
পথিক এবং বণিকদের সুবিধার জন্য পথের ধারে অনেক সরাইখানা তৈরি করা হয়েছিল। শেরশাহ ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন। শেরশাহ সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ রাখতে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রাখেন। নেক্সট আসছি, টিকা লেখো জিজিয়া কর। অমুসলমান প্রজাদের কাছ থেকে মুসলমান শাসকেরা জিজিয়া কর আদায় করতেন। এটি ছিল একটি মাথাপিছু কর। এর বিনিময়ে অমুসলমানদের জীবন, ধর্ম পালনের অধিকার ও সম্পত্তির সুরক্ষা দেওয়া হতো। খ্রিস্টীয় অষ্টম শতকে আরবের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশে প্রথম জিজিয়া কর চালু করেছিলেন। দিল্লির সুলতানিতে ব্রাহ্মণ, নারী, নাবালক ও দাসদের জিজিয়া কর দিতে হতো না। সন্ন্যাসী, অন্ধ, খঞ্জ, উন্মাদ ব্যক্তিরা যদি গরিব হতেন তবে তাদেরকেও জিজিয়া কর দিতে হতো না। আলাউদ্দিন খলজি খরাজের সঙ্গেই জিজিয়া দিতেন। তার উদ্দেশ্য ছিল প্রভাবশালী অমুসলমান ব্যক্তির আর্থিক ও রাজনৈতিক ক্ষমতা কমানো, কারণ সুলতান ভাবতেন তারাই সাম্রাজ্যের মধ্যে অসন্তোষ ও বিদ্রোহের জন্ম দিত। গিয়াসউদ্দিন তুগলক, দেখো সালটা বলেছে এখানে 1320 থেকে 24 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই টাইমটা এমনভাবে জিজিয়া চাপা যাতে অমুসলমান প্রজারা একেবারে দরিদ্র না হয়ে পড়ে, আবার তারা মাথা চারা দিয়ে উঠতে না পারে। ফিরোজ শাহ তুগলক খানিকটা ব্যতিক্রমীভাবে ব্রাহ্মণদের উপরেও জিজিয়া কর চাপিয়ে দিয়েছিলেন। তোমাদের ক্লাসের সব সাবজেক্টের বইভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে। বইয়ের কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেইভাবে তৈরি করা বইভিত্তিক সাজেশন, সেই সাজেশনগুলো অবশ্যই ফলো করো। সামনে ফাইনাল পরীক্ষা, তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। দাদার ক্লাস শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।